আমেরিকার নিউ জার্সি থেকে আমি ফারুক আজম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, সবাইকে আজকের অনুষ্ঠান সারা বাংলা কথা প্রসঙ্গে স্বাগত। কথা প্রসঙ্গে নানা বিষয়ের উত্থাপন হয়। কখনো বিজ্ঞান নিয়ে, বিজ্ঞানীদের সঙ্গে, বিনোদন নিয়ে শিল্পীদের সঙ্গে, সমাজ নিয়ে সমাজকর্মীদের সঙ্গে, চিকিৎসা নিয়ে চিকিৎসকদের সঙ্গে, সাহিত্য নিয়ে কবি লেখকদের সঙ্গে, কখনো শিল্প নিয়ে শিল্পপতিদের সঙ্গে। তারা সবাই আমাদের অতিথি এবং আপনারা কোন বিষয়ে জানতে আগ্রহী তা আমরা জানতে চাই এবং সেভাবে আমরা অনুষ্ঠান আপনাদের জন্য নিয়ে আসব। আজ আমার অতিথি একজন অগ্রণী বিজ্ঞানী এবং উদ্যোক্তা। টেরাহার্টজ এবং ন্যানোহার্টজ টেকনোলজি ক্ষেত্রে তার যুগান্তকারী অবদানের জন্য তিনি ব্যাপকভাবে স্বীকৃত। এ সময়ের প্রত্যাশিত উদ্ভাবনের মাধ্যমে বিস্ময়কর সৃষ্টি করেছেন। তার এই প্রযুক্তির মাধ্যমে যে কোনো মানুষের শরীরে বিস্ফোরকের যে কোনো উপাদান থাকলে এই প্রযুক্তি তা শনাক্ত করতে পারবে। এই উদ্ভাবন যুক্তরাষ্ট্রে বিপুল সাড়া জাগিয়েছিল। মূলধারার নিউজ মিডিয়া তাকে ডেকেছেন বহু সাক্ষাৎকারে। বিশেষ করে এই প্রযুক্তি এয়ারপোর্ট নিরাপত্তায় প্রচণ্ড ভূমিকা রেখেছে এবং এই প্রযুক্তির পিছনে তার অবদান তো বহুল স্বীকৃত। আমরা সে বিষয়ে আলাপ করব। বাংলাদেশের এই কৃতি বিজ্ঞানীকে যুক্তরাষ্ট্র মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসাও বিশ্বের সেরা ৫০ জন বিজ্ঞানীর তালিকায় স্থান দিয়েছেন। ২০১৮ সালে তিনি নাসা হতে পুরস্কার লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন। এই বাংলাদেশি গুণী বিজ্ঞানীর নাম ডক্টর আনিসুর রহমান। আমি ডক্টর আনিসুর রহমানকে আমাদের পর্দায় নিয়ে আসছি এবং ডক্টর আনিসুর রহমান, আপনাকে স্বাগত সারা বাংলা কথা প্রসঙ্গে অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর ফারুক আজম। আপনার সঙ্গে কথা বলতে পেরে এবং আপনার শ্রোতাদের সামনে উপস্থিত হতে পেরে আমি সৌভাগ্যবান মনে করছি নিজেকে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি আপনার এই ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের জন্য সময় করেছেন। আমাদের এখানে এখন রাত, আপনি সারাদিন কাজকর্ম সেরে আমাদের সঙ্গে বসেছেন। তা আজকে আমরা অনেক বিষয় নিয়ে আলাপ করব, বিজ্ঞান বিষয়ে। তবে আমার একটা অনুরোধ, আপনি কথাগুলা যেন আমাদের সাধারণ দর্শক যারা দেখছে তারা যেন বুঝতে পারে। যেমন আমি প্রথমে এটা বলি যে উদ্ভাবন করে আপনি সারা আমেরিকাতে সাড়া জাগিয়েছেন। এনবিসি এবং অন্যান্য ন্যাশনাল মিডিয়াতে আপনার ইন্টারভিউ হয়েছে। সেটা হয়েছিল যে কোনো মানুষের মধ্যে যে কোনো বিস্ফোরক যদি সে ক্যারি করে সেটা আপনারা শনাক্ত করতে পারবেন। যেমন আমাদের ওই যে এয়ারপোর্টে তো চেকিং হয় হোমল্যান্ড সিকিউরিটির এবং টিএসের যারা আছে, ইয়ের মধ্যে দিয়ে গেলে, যে সিকিউরিটি বারের মধ্যে দিয়ে গেলে মেটালিক কিছু থাকলে শব্দ করে ওঠে বা ছবিতে দেখা যায় স্ক্যানিংয়ে, কিন্তু বিস্ফোরক পাউডার সেটা নিয়ে গেলে তো দেখা যায় না। এবং এই ঘটনাটা আপনিও উল্লেখ করেছেন যে নাইজেরিয়ান একজন, সেটা বোধহয় কয়েক বছর আগে, সে ডেল্টা এয়ারলাইন্সে তার আন্ডারওয়্যারের মধ্যে ওই পাউডার জাতীয় কিছু বিস্ফোরক নিয়ে যাচ্ছিল। ভাগ্যে যে ধরা পড়েছে, অনেক লোকের প্রাণ বেঁচেছে। আপনি এই যে উদ্ভাবন সম্পর্কে কিছু বলুন আমাদের। ধন্যবাদ ডক্টর আজম। এটা হচ্ছে স্পেকট্রোমিটার নামে একটা যন্ত্র আমরা যেটা তৈরি করেছি, সেটা বেশ কিছু আগে, যখন 9/11-এর পরে আমেরিকার, বিশেষ করে আমেরিকার যে গবেষণার ধারা বেশ কিছু প্রভাবিত হয়েছিল 9/11 ঘটনার পরে। বিশেষ করে আমি যদি এখন এক বস্তা বিস্ফোরক নিয়ে কোথাও যেতে থাকি তাহলে তো আমাকে সহজেই ধরে ফেলা যাবে। কিন্তু আমি যদি কোথাও গোপনীয়ভাবে বিস্ফোরক নিয়ে কাজ করার পরে যদি আমি মানে আমার শরীরের মধ্যে সেটাকে যদি লুকিয়ে রাখি বা অন্য কোনো জিনিসের মধ্যে যদি লুকিয়ে রাখি, তাহলে সেগুলোকে কিভাবে শনাক্ত করা যাবে যাতে
দুর্ঘটনার আগেই ধরা যেতে পারে সেই জিনিসগুলো, সেটাই হলো একটা সমস্যা ছিল। তো সেটা এখনো আছে বলতে গেলে, কিন্তু অনেক তার সমাধান হয়েছে এইভাবে যে ট্রেস ডিটেকশন, অর্থাৎ আমি যদি বিস্ফোরক নিয়ে কাজ করি, আমার পোশাকে বা আমার বাহনে খুব অল্প পরিমাণ লেগে থাকার চান্স থাকে এবং লেগে থাকে, ইনএভিটেবলি লেগে থাকে। তো এই বিস্ফোরক পদার্থগুলো এক ধরনের কেমিক্যাল, যেমন ডাইনামাইট যেমন একটা ছিল, তো এখন তার ডাইনামাইট এইরকম বিস্ফোরক ইউজ করে না। এখন অন্য মানে আরডিএক্স বা এই ধরনের 3-4টে কেমিক্যাল আছে যেগুলো বিস্ফোরক হিসাবে কাজ করে, এবং কখনো কখনো তাদের মিশ্রণ বিস্ফোরক হিসেবে কাজ করে। সেগুলোকে মেটাল ডিটেক্টর দিয়ে ট্রেস করা যায় না, যেটা আপনি বললেন যে এয়ারপোর্টে যেভাবে করা হয়। সেজন্য করতে হয় যে একজন মানুষই হোক বা একটা গাড়ির দরজা হোক বা এরকম ছোটখাটো যে কোনো জায়গায় যদি সেটা থাকে, তাহলে তার সিগনেচারটা আপনার টেরাহার্টজ স্পেকট্রোমিটার দিয়ে ওটাকে খুব সহজে আইডেন্টিফাই করা যায় এবং ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। তো এখন জি, আমি আরো একটু এক্সপ্লেনেশন দেব পরে, কিন্তু আমি ফলো দি ফ্লো, আপনি বলেন। এটা খুবই বিস্ময়কর, কিন্তু আপনার এই আইডিয়াটা এলো কি করে? যে আপনারা কখন ভাবলেন যে এটা কি সেই ঘটনার পরে যখন সে নাইজেরিয়ানটা ধরা পড়েছে তারপরে এই আইডিয়াটা আপনাদের এসেছে নাকি? সমস্ত রকম দুর্ঘটনায় একটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করেছে এই সমস্ত আবিষ্কারের পিছনে। তবে স্পেকট্রোমিটারের ধারণাটা নতুন কিছু না। যেটা নতুন সেটা হলো যে সাধারণ স্পেকট্রোমিটার দিয়ে সবকিছু ধরা যায় না, সবকিছু নির্ণয় করা যায় না। তো টেরাহার্টজ একটা এমন একটা এনার্জি, এটা হলো আপনার মানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, সমস্ত এনার্জি স্পেকট্রামের মধ্যে আছে। এক পাশে রেডিও ওয়েভ আর এক পাশে গ্যামা রে, এই সবগুলোই সূর্যের আলো থেকে পাওয়া যায়। সূর্যের যে এনার্জি আমাদের পৃথিবীতে আসে তার মধ্যে সবকিছুই রয়ে গেছে, সেই জন্য এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তো এর মাঝখানে আপনার ইনফ্রারেড, মানে ভিজিবল লাইটের পাশে আছে ইনফ্রারেড, অতিলোহিত, আর তারপরে আছে মাইক্রোওয়েভ। তো অনেকদিন ধরে এই মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড এনার্জির মাঝখানের যে জায়গাটা, এটা একটা গ্যাপ ছিল, এটাকে বলা হতো টেরাহার্টজ গ্যাপ। কারণ যে এই সূর্যের আলো থেকে সামান্য পরিমাণ কিছু আসলেও ল্যাবরেটরিতে তৈরি করে সেগুলোকে প্র্যাকটিক্যাল কাজে লাগানোর মতো কোনো সোর্স ছিল না। তো অরিজিনালি বেল ল্যাব থেকে অস্টন নামে একজন সায়েন্টিস্ট মিড-80s উনি ধারণাটা নিয়ে আসেন সামনে সবার, যে এটাকে করা সম্ভব। তো ওইগুলো খুব দুর্বল ছিল এবং ওগুলো ব্যবহার করা যাচ্ছিল না। আমরা মানে সৌভাগ্যক্রমে আমি যখন পোস্ট ডক্টরাল রিসার্চ করছিলাম, তখন এই ডেনড্রিমার নামে একটা ম্যাটেরিয়াল নিয়ে আমি কাজ করি, ন্যানো ম্যাটেরিয়াল। এইটা থেকে আমরা তখন একটা বুদ্ধি পেয়ে যাই যে এই ডেনড্রিমার ডাইপোল এক্সাইটেশন নামে আমরা একটা নতুন মেকানিজম আবিষ্কার করেছি। সেই ডেনড্রিমার ডাইপোল এক্সাইটেশন দিয়ে মানে বড় রেঞ্জের টেরাহার্টজ এবং বেশি পাওয়ারফুল টেরাহার্টজ রেডিয়েশন আমরা তৈরি করি। এই পাওয়ারটা এবং রেঞ্জটা দুইটাই ইম্পর্টেন্ট। সেগুলো দিয়ে আমরা অতি সূক্ষ্মভাবে মলিকুলার আপনার আইডেন্টিফিকেশন গুলো করতে পারি। এবং এই ক্ষেত্রে ছোট্ট একটা সমস্যা হলো যে অনেক সময় মলিকুলগুলো যদি খুব কাছাকাছি ওজনের হয়, তাহলে সাধারণ স্পেকট্রোমিটার সেগুলোকে পার্থক্য করতে পারে না। সেটা এনএমআরই হোক বা ইনফ্রারেডই হোক বা আরো যেগুলো ভিজিবল ইউভিজ, এগুলো যে, এবং এমনকি মাস স্পেকট্রোমিটারের জন্য সমস্যা হয়ে যায়। তো এই টেরাহার্টজ স্পেকট্রোমিটারের সুবিধা হলো যে এর সেন্সিটিভিটিটা সবচেয়ে বেশি। তো আমি অন্য এক সময় মেকানিজমটা হয়তো বলবো। এই হাই সেন্সিটিভিটির জন্য দুইটা মলিকুলের মধ্যে যদি একটা অ্যাটম ডিফারেন্স হয়ে যায়, তখন ওই দুইটা মলিকুলকে আমরা খুব ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। এই সূক্ষ্মভাবে আমরা তখন এই আপনার এক্সপ্লোসিভ গুলোকে, যেহেতু খুব কম পরিমাণে থাকে ট্রেস এলিমেন্ট, আমার পোশাকে হয়তো লেগে আছে বা গাড়ির হ্যান্ডেলে কিছুটা লেগে আছে, সে অল্প হলেও আমরা সেগুলোকে ধরে ফেলতে পারি। মানে সেটা একটু বিস্ময়কর, যেগুলো আমাদের চোখে আমরা দেখছি না, তাই না? একটু চোখে দেখা যাচ্ছে না, এটা আপনারা সেটা ডিটেক্ট করতে পারছেন।
এবং জি, সেটাতে মানে সাংঘাতিক মানব হিতকর কাজ যেভাবে সত্যি। আপনারা করেছেন। এখন কি প্রত্যেক এয়ারপোর্টে স্পেকট্রোমিটারটা আছে নাকি? না, এটা এখনো নাই। তার কারণ হলো যে যেহেতু সিকিউরিটি আম মানে খুব স্ট্রং হয়েছে, বিশেষ করে 9/11 এর ঘটনার পরের থেকে। তো এই ধরনের জিনিসগুলোর অন্য চেক পয়েন্ট আছে। কারণ যেমন ধরেন আপনি নিউ ইয়র্ক শহরে দেখেছেন যে বিভিন্ন রকমের চেক পয়েন্ট লাগানো হয়েছে। হুম, হুম, সেখানে টেরাহার্স চেক পয়েন্টও এখনো অত বহুলভাবে হয় নাই, তবে হচ্ছে। এবং সেই সমস্ত তৎপরতার কারণে এয়ারপোর্টের সিকিউরিটি তো এখন অনেক স্ট্রং, অনেক। কাজেই হুম, এই হুম, এই স্পেকট্রোমিটারটা এখনো অত বহুলভাবে শুরু হয় নাই ওই সমস্ত জায়গায়। কিন্তু অন্য অনেক জায়গায়, যেমন সাসপিশাস প্লেসে বা আপনার সন্দেহজনক জায়গাগুলোতে, সে সমস্ত জায়গায় তারা লাগানোর চেষ্টা করছে এখন আর কি। তো আমেরিকা হোমল্যান্ড সিকিউরিটি বোধহয় আপনাদের এটা উদ্ভাবন নিয়ে আরো কিছু করতে চেয়েছে। আমাদের, হ্যাঁ, অরিজিনাল প্রজেক্টটা আমাদের ছিল, একটা অর্গানাইজেশন আছে ডারপা, ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রোগ্রাম অথরিটি। হুম, হুম, তো আমাদের ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এর সমস্ত প্রোগ্রাম, যে হাই এন্ড প্রোগ্রাম যেগুলো, সেগুলো আসে ডারপা থেকে। তো ডারপারা হলো অরিজিনাল, মানে মানে একটা একটা জার্গান আছে যে ইজ ইট ডারপা হার্ট, হুম, হুম, তা না হুম, হলে ওরা কোনো কিছু করতে চায় না। তো ওরা যখন আপনার সলিউশনটা তৈরি করে, তখন সব জায়গায় চলে যেতে পারে আর কি। বাহ, এটাই হচ্ছে তাদের সুবিধা। এটা বিস্ময়কর। আপনি তখন অনেক ইন্টারভিউ দিয়েছেন, এনবিসিতে আপনার ইন্টারভিউ হয়েছিল তাই না? আমি, হ্যাঁ, আমরা যখন আম, আম, এই ন্যানো টেকনোলজির উপর, এটা ন্যানো টেকনোলজি একটা অ্যাপ্লিকেশন, তখন বস্টনে পার্টিকুলারলি নাসার যে অনুষ্ঠানগুলো হয়েছিল, সেটা মূলত বস্টনে হয়েছিল। আর ডিসিতে আমরা আর্মি রিসার্চ ল্যাবরেটরির সঙ্গে অনেক কাজ করেছি আর কি। আচ্ছা, এইটা ছাড়া অন্য অনেক টেরাহার্সের আরো অনেক অ্যাপ্লিকেশন আছে। আমরা আর্মি রিসার্চ ল্যাবরেটরির সঙ্গে একটা ইম্পর্টেন্ট কাজ করেছি, সেটা হলো যে সোলজারদের হেলমেটের হুম, হুম, ক্যারেক্টারাইজেশনের জন্য। ওটা একটা বেশ জটিল প্রবলেম ছিল, যেটা টেরাহার্স দিয়ে করা সম্ভব হয়েছে আর কি। আর এখন আপনি হ্যাঁ, একটু একটু খুলে বলুন তো হেলমেটের ব্যাপারটা। তো এখন মানে সোলজারদের জন্য হেলমেট ইজ এ মাস্ট। হুম, হুম, পুলিশদের জন্যও তাই, যে কোনো ডিফেন্স সিকিউরিটির জন্য হেলমেট দরকার। তো হয় কি যে, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে যদি একটা গুলি এসে হেলমেটে লাগে, হুম, হুম, আর হেলমেট যদি সেটাকে ঠেকাতে না পারে, তাহলে তো পড়ার কোনো লাভ হলো না। তো ওই রাইট, জন্য হেলমেট তৈরি করার আগে ওই হেলমেটের ম্যাটেরিয়াল গুলোকে ক্যারেক্টারাইজ করা হয়, যে এটা কি পরিমাণের গুলি ঠেকাতে পারবে। অথবা হুম, হুম, ঠেকাতে পারলেও এমন হতে পারে যে এনার্জি তবু স্কালে ঢুকে যেতে পারে, তখন ট্রমা হতে পারে বা আরো অনেক কিছু হতে পারে। তো এই জন্য হেলমেট মানে মেটেরিয়ালটা, ওটা একটা ল্যামিনেটেড, মাল্টিপল ল্যামিনেটেড একটা মেটেরিয়াল দিয়ে হেলমেট তৈরি করা হয়। হুম, হুম, সেই লেয়ার বাই ম্যাটেরিয়াল দিয়ে যখন তৈরি করা হয়, তখন আপনার এই ইয়েতে, মেরিল্যান্ডে একটা জায়গা আছে, যাকে বলা হয় স্পেসিটি আইল্যান্ড। সেখানে আর্মি রিসার্চ ল্যাবরেটরি একটা বিশাল ফেসিলিটি আছে, এবং আচ্ছা, ওখানে তারা লাইভ এমিনেশন দিয়ে টেস্ট করে বাহ, ওই হেলমেটের ইগুলোকে, মানে প্লেট গুলোকে। এখন তখনও হেলমেট হয় নাই, ওগুলো প্লেট আকারেই থাকে। আগে হুম, টেস্ট করে দেখ, কারণ ওগুলো বডি আর্মারেও যায়। ওগুলো যে শুধু হেলমেটে যাবে তা না, বডি আর্মারে যাবে, বা আপনার ট্যাঙ্কেরও বিশেষ বিশেষ জায়গায় প্রোটেকশনে ওগুলো লাগানো হতে পারে। এই জন্য ওই প্লেট গুলোকে তারা আগে ফায়ারিং রেঞ্জের মধ্যে নিয়ে আগে টেস্ট করে। তা আমরা আমাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে সেখানে সেট করলাম, ওই ফায়ারিং রেঞ্জ, লাইভ ফায়ারিং রেঞ্জের মধ্যে, এবং আমরা রিমোটলি মেজারমেন্ট করলাম। ওনারা, আচ্ছা, আমাদের ইনস্ট্রুমেন্ট থাকলো রেঞ্জের মধ্যে, কিন্তু আমরা সেখানে থাকলাম না। হুম, হুম, আমরা সেফ পজিশনে এসে, ওদের প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আপনার আমরা মনিটরিং প্লেসে থেকে ওই মেজারমেন্ট গুলো করলাম। করার পরে বোঝা গেল যে, মানে কোন ম্যাটেরিয়ালটা ভালো। 3-4 রকম যদি আপনি 3-4 কোম্পানির কাছ থেকে নিয়ে আসেন প্লেটগুলো, তার কোনটা কতটা প্রোটেক্ট করতে পারছে কি পারছে না, কেন পারছে না, এই সমস্ত জিনিসগুলো অ্যানালাইজ করার জন্য এটা আমরা, এখানেও একটা নতুন ফিজিক্স আবিষ্কার করতে হয়েছে, আমরা যেটাকে বলি কাইনেটিক্স স্পেকট্রোস্কোপি। সো আচ্ছা, এটা টেরাহার্টজ স্পেকট্রোস্কোপির একটা মডিফিকেশন বলতে গেলে। হুম,
কারণ বুলেটটা যখন আসে তখন তো ভেরি হাই স্পিডে চলে আসছে। তো ওই যে মেটেরিয়ালের যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটা হচ্ছে মাইক্রো সেকেন্ডের মধ্যে, মানে এমনকি মিলি সেকেন্ডও না, সেকেন্ড তো অনেক বড় ব্যাপার। তো সেই জন্য আমাদের ডিটেকশন সিস্টেমটা ওরকম সুইটেবল হতে হবে যে যাতে মাইক্রো সেকেন্ড চেঞ্জ কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা ডিটেক্ট করতে পারি। তো ওই কাজটাও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমাদের রয়ে গেছে। এটা খুব বিস্ময়কর যে আমরা তো ধরে নিই যে হেলমেট পড়েছে বোধহয় খুব শক্ত লোহা টোহা আছে সাধারণ লোকেরা, কিন্তু এর পেছনে যে কত কাজ করছে এবং বিজ্ঞান যে আমাদের কত স্তরে কতভাবে যে হেল্প করে আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অবশ্যই, অবশ্যই। এবং বিজ্ঞানের কাজই তো সেইটা। মানে আপনি দেখেন যখন আলফ্রেড নোবেল ডায়নামাইট আবিষ্কার করেছিল, সে তো আর মানুষ মারার জন্য আবিষ্কার করে নাই। সে এক্সপ্লোসিভ দিয়ে রাস্তাঘাট তৈরি করা হবে, ব্রিজ তৈরি করা হবে, বা পাহাড় থেকে আপনার খনিজ পদার্থ আহরণ করা হবে, এই সমস্ত ব্যাপারের জন্য করেছিল। তারপরে প্লাস্টিক এক্সপ্লোসিভ, ওগুলো আরো বেশি পাওয়ারফুল হয়, ইত্যাদি ইত্যাদি। তো কাজেই বিজ্ঞানের উদ্দেশ্য বা টেকনোলজির উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ, মানুষের জীবনটাকে আরেকটু সহজ করা এবং রোগ নিরাময় করা। রোগটাকে যেমন আমাদের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে কত ক্যান্সারের আর্লি ডিটেকশন। আপনি তো খুব ভালো জানেন এই ব্যাপারটা, কারণ যদি ক্যান্সার আমার হয়েই যায় তখন ডাক্তার ধরে আমার আর কি করবে, কিছু করতে পারবে না। তো ওরকম আরেকটা জিনিস, এইটা একজন নোবেল লরিয়েট প্রেডিক্ট করেছিলেন, তার নাম হলো জে মাইকেল বিশপ। উনি ফিজিওলজিতে নোবেল লরিয়েট, এবং ওনাকে বলা হয় ফাদার অফ জেনেটিক মেডিসিন, কারণ উনি প্রেডিক্ট করেছিলেন যে ক্যান্সার অল অন এ সাডেন হয় না। আমাদের শরীরের মধ্যে যে মেকানিজম আছে, যখন কোনো একটা সেল, মানে হিউম্যান সেলগুলো, বডির সেলগুলো যদি ডিভিয়েট করতে থাকে তখন ওর ভিতরে সেলফ কারেকশনের উপায় আছে, কিন্তু ওর মধ্যে মানে অনকোজিন বা এই সমস্তগুলো যখন জাগরিত হয় তখন ওগুলোকে এগ্রাভেট করে দেয়, বডির প্রোটেক্টিভ মেকানিজম তখন ফেল করে যায়, বডি তখন মনে করে যে এটা একটা নর্মাল সেল এবং গ্রো করতে দেয়, তখন সেটা ক্যান্সার হয়ে যেতে পারে। কিন্তু এই যে প্রসেস, ইট টেকস 10 years, মেবি ইভেন লঙ্গার সাম কেসেস। তো উনি বলেছিলেন যে যদি যে জিনগুলো আমাদের মানে সেলের মধ্যে যদি জিনগুলো যখন মডিফাই হওয়া বা চেঞ্জ হওয়া শুরু করে, সেই স্টেজে যদি আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি যে এই যে মডিফিকেশনটা হচ্ছে এটা আলটিমেটলি ক্যান্সারের দিকে চলে যাবে, তখন সেই ক্ষেত্রে আমরা ডাক্তাররা স্টেপ নিতে পারি। তো এই ধরনের একটা আমরা ঠিক ওই পর্যায়ে এখনো যেতে পারি নাই, কিন্তু আমরা দেখাইছি যে স্কিন, পার্টিকুলারলি স্কিনের যে আপনার মেলানোমা বা এই ধরনের যে ক্যান্সারগুলো হয়, সেটাতে দেখানো হয়েছে, আমরা দেখাতে পেরেছি যে নর্মাল সেল হচ্ছে একটা রেগুলার স্ট্রাকচার থাকে, সেলুলার স্ট্রাকচার, কিন্তু অন দি অনসেট ক্যান্সার হওয়ার আগে ওই সেলগুলোকে ইরেগুলার হয়ে যায়, অ্যাগ্লোমারেটেড হয়ে যেতে পারে, মানে টিউমার ফর্ম করার আগে। অল অন এ সাডেন তো আর টিউমার হচ্ছে না, তখন ওই নর্মাল সেলগুলো একটু চেঞ্জ হতে হতে আলটিমেটলি টিউমার হয়ে যেতে পারে। তো সেইটা আমরা এখন খুব ক্লিয়ারলি ধরতে পারি, ডিটেক্ট করতে পারি যে আমার শরীরে যদি কোনো একটা জায়গায় একটু র্যাশ বা রেড হলো, তাহলে আমি আমার নর্মাল সেলের সাথে কম্পেয়ার করে দেখব যে ওই সেলটা আলটিমেটলি কি ক্যান্সার দিকে যাবে না ওটা জাস্ট একটা বেনাইন টিউমার হতে পারে আর কি। তো বেনাইন কিনা, অথবা মেইনলি 3 রকমের আপনার স্কিন ক্যান্সার, বেজল সেল কার্সিনোমা বা স্কোয়ামাস, লেন্টিগো, এরকম হতে পারে। তো সেগুলোকে আমরা এখন আইডেন্টিফাই করতে পারি আর কি আর্লি স্টেজে, ক্যান্সার হওয়ার আগে। আচ্ছা, এইখানে এই টেকনোলজিতে কি আপনাদের ন্যানো টেকনোলজিটা খুব কাজ করে এই ব্যাপারে? এখানে ন্যানো টেকনোলজির কানেকশনটা হলো এই যে ম্যাটেরিয়াল থেকে আমরা এই টেরাহার্টজ রেডিয়েশনটা তৈরি করি, সেটা একটা ন্যানো ম্যাটেরিয়াল। ডেনড্রিমার একটা ন্যানো ম্যাটেরিয়াল, সে পলিমার। সে পলিমারটাকে আমরা মডিফাই করে একটা, ওটাকে বলা হয়, মানে সায়েন্টিফিক জার্নালটা হলো ইউনিপোলার
আর ইউনিঅ্যাক্সিয়াল ইলেকট্রো-অপটিক ম্যাটেরিয়াল, এটা আমরা তৈরি করি। এই ম্যাটেরিয়ালটা তৈরি করার পরে তখন ওইটাকে অন্য একটা, আমরা যখন পাম্প লেজার দিয়ে পাম্প করি, এমিশন করে ওটা টেরাহার্টজ রেডিয়েশন। এইটা হচ্ছে বেসিক মেকানিজমটা। তো কাজেই এইটাই হচ্ছে ন্যানো টেকনোলজির কানেকশন। টেরাহার্টজটা তৈরি হয়ে যাওয়ার পরে তখন তো ইনস্ট্রুমেন্টগুলো স্পেকট্রোমিটারের ফাংশন স্পেকট্রোমিটারের মধ্যে থাকে, কিন্তু আর একটা কাজ হলো ন্যানো টেকনোলজিটা লাগে হচ্ছে সেন্সিং এর জন্য। এই টেরাহার্টজটা রেগুলার সেন্সর দিয়ে হয় না। আমি টেরাহার্টজ তৈরি করলাম ঠিকই, কিন্তু ওটাকে যদি আমি মেজার না করতে পারি, সেন্স না করতে পারি, তাহলে তো লাভ হচ্ছে না। কাজে এই দুই ক্ষেত্রে আমাদের ন্যানো ম্যাটেরিয়ালটা এক ক্ষেত্রে হচ্ছে একটা এমিটার তৈরি করে, আর এক ক্ষেত্রে ডিটেক্টর তৈরি করে। এইটা হচ্ছে ন্যানো টেকনোলজির আপনার কানেকশন। বাকিগুলো হচ্ছে সব অন্য স্পেকট্রোমিটারের মধ্যে সফটওয়্যার এবং কম্পিউটারের ব্যাপার আর কি। ন্যানো টেকনোলজিতে আমাদের মেডিসিনের ব্যাপারে অনেক হেল্প করে, যেমন ওষুধগুলোকে ঠিক জায়গায় পৌঁছানো, অন্যান্য ওষুধগুলোর মানে আর্লি ডিটেকশন, আর্লি ডায়াগনোসিস, এসব ব্যাপারে সাহায্য করে। কিন্তু এই যে ক্যান্সারের আর্লি ডিটেকশন, যেটা মানে একজন রোগী এলো, তখন কি মানে আমরা তো দেখি উপসর্গ কি, জি, সেটা ভেবে তখন আমরা এই টেকনোলজিটা ইউজ করব, জি, কি? তাই করি। কিন্তু যেটা আমাদের আইডিয়ালি যেটা করা উচিত, কারণ মানে এটা একটা কি বলবো, একটা দুঃখজনক ব্যাপার যে আমরা হয়তো কিছুদিনের মধ্যে মঙ্গল গ্রহে চলে যেতে পারবো, কিন্তু আমাদের ক্যান্সারের মানে এই কিছুদিন আগে আমার, হলো না। হ্যাঁ, আমার শ্রদ্ধেয় আমার মেন্টর ডক্টর শামশের আলী কয়েকদিন আগে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো উনি ক্যান্সারে মারা গেছেন, এবং আমি আরো বহুজনকে জানি। ইনফ্যাক্ট আমরা একদিন হিসাব করে দেখেছি যে অলমোস্ট সব জায়গায় এমন কোনো ফ্যামিলি নাই যারা ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক ক্যান্সারের জন্য ইয়ে হয় নাই আর কি, এফেক্টেড হয় নাই। আমার নিজের ফ্যামিলিতে না হলে হয়তো আমার চাচার ফ্যামিলিতে হয়েছে, আমার ফুফুর ফ্যামিলিতে এরকম হয়েছে। তো কাজেই এই ক্যান্সারটার আর্লি ডিটেকশনটা অত্যন্ত দরকার। এখন যে মাইকেল বিশপ এই ব্যাপারে প্রচুর কাজ করেছেন। তো দুইভাবে, একটা হলো যে আপনার বডি তো বিভিন্ন জায়গায় ক্যান্সার হতে পারে, রক্তে হতে পারে, হাড়ে বনে হতে পারে, বা স্প্লিনে হতে, তো কাজেই টিস্যু হেলথ মনিটরিং এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আমাদের এই টেরাহার্টজ দিয়ে আমাদের একটা প্রপোজাল হলো যে টিস্যু হেলথ মনিটরিং, অর্থাৎ আমার কিডনিতে কোনো কিছু খারাপ হওয়ার আগে যদি আমি বুঝতে পারি যে কিডনি টিস্যুটা আমার ঠিক আছে কিনা, বা লাংয়ের টিস্যুটা আমার ঠিক আছে কিনা, ওটার সিগনেচার তৈরি করতে হবে। সিগনেচার তৈরি করে আমার এই টেরাহার্টজের একটা সুবিধা হলো এটা অনেকটা এক্সরের মতো, যেটা পেনিট্রেট করতে পারে। কিন্তু এক্সরে যেমন একটা আয়োনাইজিং রেডিয়েশন, তার মানে ওটা এক্সরে ডোজ হয়ে যাচ্ছে আমার বডিতে, রেডিয়েশন ডোজ হচ্ছে। কিন্তু টেরাহার্টজের এটা হলো একটা নন আয়োনাইজিং, কাজে এর কোনো ডোজ নেই, কোনো এক্সরে বা আপনার রেডিয়েশন ডোজ হচ্ছে না আমার বডিতে, এটা একটা বেনাইন। তো কাজেই এই রেডিয়েশনটা দেন উই ক্যান পুট ইনসাইড দি বডি, এবং সেখান থেকে আমরা সিগনেচারটা আনতে পারি। সেটা যে কোনো টিস্যুরই হোক, আপনার মাসলেরই হোক, বোনের হোক, বা কিডনির হোক, অথবা লাংয়ের হোক, অর ইভেন হার্টের হোক, অথবা ব্রেনের হোক। মানে এই সিগনেচারগুলো এখন এস্টাবলিশ হয়নি। আমরা এনআইএইচ এর কাছে আমরা প্রপোজাল লিখেছি যে এইভাবে মানে হেলদি টিস্যুগুলো যদি আমরা জানি, আইডেন্টিফাই করতে পারি, তাহলে প্রত্যেক বছরে হয়তো আমাদের ফিজিক্যাল হয়, কিন্তু তখন এই টেস্টগুলো ফিজিক্যালের সঙ্গে অ্যাড করা যেতে পারে। করলে তখন তারা দেখতে পাবে যে হ্যাঁ, কোনো 1% বা 2% কোনো চেঞ্জ হয়েছে কিনা, হলে তখন তারা ওইটা ট্রিটমেন্ট করতে পারবে যদি হয়। আর যদি না হয় তাহলে তো, কিন্তু এই চেকটা করা হয় না, এই চেকটা করতে হবে আর কি। না, আপনি যেটা বলেছেন একদম ঠিক, যে মানে আর্লি ডিটেকশন, যত তাড়াতাড়ি এটাকে শনাক্ত করা যায়, চিকিৎসা করা যায়। কারণ অনেকে তো অনেক সময় যায় ডাক্তারের কাছে যখন একদম শেষ মুহূর্তে, একটা স্টেজে গেলে তো তখন আর কিছু করার থাকে না। কিন্তু এই যেটা আপনি বললেন যে ফিজিক্যাল এক্সামিনের সাথে যদি টেস্টগুলো করা যায়, কিন্তু এর সঙ্গে প্রশ্ন আসে সেগুলো কি অ্যাফোর্ডেবল, কিন্তু একজন অ্যাফোর্ড করতে পারবে কিনা, কিংবা ইন্স্যুরেন্স সেটা কভার করে কিনা।
হ্যাঁ, এই পলিসিগুলো রেডি করতে হবে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে এই টেস্টগুলো তো এখনো অ্যাভেলেবল না। মানে সিচুয়েশনটা হলো যে ইন্স্যুরেন্স কোম্পানি, হসপিটালগুলো বা ক্লিনিকগুলো, ডাক্তাররা এখন তো হেল্পলেস হয়ে আছে, তাদের হাতে এই টুলগুলো নেই। কাজে তাদের হাতে এই টুলগুলো যেতে হবে, এবং তার জন্য আরো বেশি মানে এই সমস্যা হলো যে এনআইএইচ একটা বিশাল অর্গানাইজেশন, কিন্তু তারা কোন দিকে দিচ্ছে নজর, যেদিকে তারা মনে করছে ইম্পর্টেন্ট। এখন আমার কথা বা আপনার কথা তাদের কানে তো ঠিক মতো যাচ্ছে না, বা আমরা প্রপোজাল লেখার জন্য আমি হয়তো 2টা বা 3টা প্রপোজাল লিখলাম, এগুলো তো মানে স্ক্রুটিনির মধ্যে বাদ পড়ে যায় অনেক ক্ষেত্রে। তো কাজেই একটা টিম, একটা সাউন্ড একটা টিম তৈরি করতে হবে। আমরা অনেকভাবে চেষ্টা করেছি, করার এখনো করছি, কিন্তু যেহেতু আমাদের, আপনি তো জানেন আমার এখানে ছোট একটা কোম্পানি, যেটা আমরা ইনস্ট্রুমেন্ট তৈরি করি, যেখান থেকে আমাদের প্রাইমারি ফোকাস এখন সেমিকন্ডাক্টরের দিকে এবং ফার্মাসিউটিক্যালের দিকে, এই 2টা দিকে আমাদের জোর বেশি আছে। কারণ যে এই দিকেই আমাদের মানে অ্যাক্টিভিটিটা বেশি। তো এখন অন্য দিক থেকে অ্যাক্টিভিটিটা আসতে হবে, অ্যাক্টিভিটিটাকে ইনিশিয়েট করতে হবে। হু উইল বেল দি ক্যাট, এটা একটা সমস্যা আর কি। আচ্ছা, আপনার কি ধারণা আছে বাংলাদেশে এই প্রযুক্তির কোনো প্রয়োগ আছে কি? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। হেলথ মনিটরিং এর প্রয়োগ কোথায় নেই? পৃথিবীর সব জায়গায় থাকা উচিত। এই যে বাংলাদেশ, আমি তো বহুদিন থেকে চেষ্টা করে যাচ্ছি, বাংলাদেশ ক্যান বি পায়োনিয়ার। বাংলাদেশকে যে শুধু ফরেন থেকে জিনিসপত্র কিনে নিজেদের মার্কেট হতে হবে, তাদের প্রোডাক্টের মার্কেট হতে হবে, এমন তো না। যেটা ধরেন আমি যখন মিস্টার মুহিত যখন জীবিত ছিলেন, যখন উনি অর্থমন্ত্রী ছিলেন, তার সঙ্গে আমি শুরু করেছিলাম কাজ করতে, এবং উনি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিলেন। কিন্তু তারপরে তো অনেক চেঞ্জ হয়ে গেল, সেই প্রপোজাল নিয়ে আর কোনো কাজ করতে পারলাম না। তো তারপরে আমি আরো প্রপোজাল লিখেছি, আমার কাছে চাওয়া হয়েছিল, আমি দিয়েছিলাম। যে বাংলাদেশে 2টা জিনিসের খুব খুব সুবিধা আছে। একটা হলো যে আপনার বালুর তো অভাব নাই বাংলাদেশে, বালু থেকে সেমিকন্ডাক্টর তৈরি করা, এটা একটা খুব ভালো একটা প্রজেক্ট এবং খুবই একটা লাভজনক প্রজেক্ট হতে পারে। এবং এর জন্য যে আপনার খুব যে বেশি ইনভেস্টমেন্ট লাগে তাও না। সেমিকন্ডাক্টর হচ্ছে যে ইলেকট্রনিক সার্কিট তৈরি করতে কিন্তু প্রচুর খরচ, $1 বিলিয়ন ফ্যাসিলিটি দরকার হয়, কিন্তু এই সেমিকন্ডাক্টর তৈরি করতে অত বেশি লাগে না। আপনি $20 থেকে $100 মিলিয়ন খরচ করে আপনি একটা রিজনেবল ফ্যাক্টরি তৈরি করতে পারবেন, যেখান থেকে এই সেমিকন্ডাক্টর ওয়েফারটা তৈরি হবে। ওয়েফার হচ্ছে বেসিস, মানে আমাদের ভাত খেতে যেমন ধান তৈরি করতে হয়, তেমনি আপনার এই ইলেকট্রনিক সার্কিট তৈরি করতে, আমার এই ফোনের মধ্যে যে চিপটা যাচ্ছে বা কম্পিউটারের মধ্যে যেটা যাচ্ছে, এই চিপগুলো তৈরি করতেও ওই সেমিকন্ডাক্টরের ওয়েফারটা লাগে, সিলিকনের ওয়েফারটা লাগে। এবং এটা একটা লো কস্ট আপনার এন্টারপ্রাইজ হতে পারে। বললাম যে $20 থেকে $100 মিলিয়ন খরচ করলে, কারণ এটা হচ্ছে প্রুভেন টেকনোলজি। আমাদের কানেকশন আছে সমস্ত কোম্পানিদের সঙ্গে, যাদের কাছ থেকে আমরা মেশিনগুলো কিনবো, তারা প্রোডাকশন রান আমাদেরকে করে দেবে, আমাদেরকে ট্রেনিং করিয়ে দিবে, তখন আমরা বাংলাদেশে বসে বসে ওয়েফারগুলো তৈরি করতে পারবো। এবং ওয়েফারের একটা সুবিধা কি, যে মার্কেটে শর্টেজ আছে, এই সেমিকন্ডাক্টরের দাম বেড়ে যাচ্ছে কারণ যে ওয়েফারের শর্টেজের জন্য, সেটা একটা বিরাট বিরাট কারণ। তাই ওয়েফারের ব্যাপার হলো যে আমরা যদি স্পেসিফিকেশন অনুযায়ী ওটাকে তৈরি করতে পারি, তাহলে কে তৈরি করলো এটা যায় আসে না কিছু। মানে বাংলাদেশের যদিও টেকনোলজিক্যাল কোনো লিডারশিপ সেরকম ভাবে নাই, কিন্তু এটা করা সম্ভব। এখান থেকে শুধু আমাদের টু দি স্পেসিফিকেশন তৈরি, এই যে আমি শার্টটা গায়ে দিয়েছি, এটা মেড ইন বাংলাদেশ, এটা তো কোনো সমস্যা নাই। তাহলে মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট তো এখানে আমরা ইউজ করছি, কেন সিলিকন নয়? সিলিকন করা সম্ভব। এবং আরো একটা ব্যাপার, যদি আপনি আমাকে 1 মিনিট বলতে বলেন, সেটা আরেকটা ব্যাপার। এই মুহূর্তে আমি কাজ করছি বাংলাদেশের সঙ্গে, বুয়েটে আমার একজন ইন্টার্ন কাজ করছে, মাছের যে স্কেল, মাছের আঁশ যেগুলো ফেলে দেওয়া হয়, এটার ভিতরে ন্যানো টেকনোলজি একটা বিশাল অ্যাপ্লিকেশন আছে। সেটা কি, যে মাছের আঁশ থেকে, এটা তো একটা ফ্রি রিসোর্স, আমরা ফ্রিলি পেতে পারি,
কিন্তু সেখান থেকে আপনার ভেরি হাই কোয়ালিটি কোলাজেন আইসোলেট করা সম্ভব। এবং এই কোলাজেনটা আপনি জানেন যে মানে মানে যেমন আপনার ফুডের মধ্যে যে সমস্ত কোলাজেন আছে তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। এই মাছের স্কেল থেকে যে কোলাজেনটা পাওয়া যায় সেটা দিয়ে আপনার আপনার তৈরি করা যেতে পারে, হলো সেটা চোখের কর্নিয়া তৈরি করা যেতে পারে সেখান থেকে, এবং মাছ থেকে আপনার রেটিনা পর্যন্ত করা যেতে পারে। তো এগুলো নিয়ে বাংলাদেশে, এবং এগুলো কিন্তু করা সম্ভব, এগুলো বাংলাদেশেই করা সম্ভব, যেটা আপনার খুব বেশি ইনভেস্টমেন্ট লাগে না, কিন্তু ওই ইনিশিয়েটিভটা লাগবে আর কি। এসব নিয়ে কোনো কাজ হচ্ছে না না বাংলাদেশে আপনার জানা মতো? আমি জানি যে তারা যতটা জেনেছি যে মাছের আঁশগুলোকে ক্লিন করে ওই আঁশটাই বিক্রি করে, কিন্তু ওখান থেকে কোলাজেন বা চিটোসান এই ধরনের জিনিসগুলো আইসোলেট এখনো করছে কিনা আমি জানি না। তো এই মুহূর্তে বললাম যে আমি বুয়েটের সঙ্গে একটা কাজ শুরু করেছি এবং এটাই আমি পুশ করছি যে তোমরা এই দিকটা দেখো করা যায় কিনা। এবং কোলাজেন আমাদের শরীরেও তো অনেকভাবে নানাভাবে এটা সাহায্য করে। তাহলে এটাই যে বিজ্ঞান, আবার এটাই যায় যে বিজ্ঞান যে এসব জায়গা থেকে যেগুলো আমরা জিনিস ফেলে দিচ্ছি, আপনি বলছেন যে বালু থেকে সেমিকন্ডাক্টর, এই মাছের আঁশ থেকে কোলাজেন, এগুলো তো এই যে বিজ্ঞান যে আবিষ্কার করে বের করে এনে সে জনতার মানুষের জন্যে মানুষের কাজে লাগাচ্ছে, লাগাতে পারে, এটাই বিশ্ব। বাংলাদেশে আরো একটা জিনিস, সেটা হলো যে এই যে প্লাস্টিক, আপনি তো জানেন যে প্লাস্টিক ইজ এ বিগ প্রবলেম অল ওভার দি ওয়ার্ল্ড। এবং আমেরিকায় যদিও ব্যান করা হয়েছে কিন্তু অল্টারনেটিভ নাই, কাজেই প্লাস্টিক এখনো চলছে এবং অনেক দেশেই তাই। তো আমাদের বাংলাদেশে যে শিল্প আছে, মানে পেপার শিল্প বহুদিন থেকে আছে, সেখান থেকে আপনার ন্যানো সেলুলোজ আলাদা করে নেওয়া যায় এবং ন্যানো সেলুলোজ থেকে প্লাস্টিকের অল্টারনেটিভ, মানে আমি অ্যাজ এ বাংলাদেশি বহুদিন শুনেছি যে পাটের থেকে হবে, এই হবে, সে হবে। পাট ইজ নট এ সলিউশন ফর প্লাস্টিক। পাট থেকে প্লাস্টিকের অল্টারনেটিভ অনেক কিছু হতে পারে, ব্যাগ হতে পারে বা এটা ফ্যাব্রিক ধরনের জিনিস হতে পারে, সেটা ঠিক আছে। কিন্তু ধরেন আপনি আপনার ঘরের চারদিকে তাকিয়ে দেখেন, যদি প্লাস্টিক বাদ দিয়ে দেন আপনার ঘর তো থাকবে না। প্লাস্টিকটা এতই একটা মানে অপরিহার্য, হ্যাঁ, এটা এগ্রাভেটিং। আপনার সেলফোন থাকবে না, আপনার কম্পিউটার থাকবে না, আপনার টিভি থাকবে না, চেয়ার, ইভেন কি চেয়ার টেবিলের মধ্যে অনেক, সেই ধরনের প্লাস্টিক পাট থেকে সম্ভব না, কিন্তু ন্যানো সেলুলোজ থেকে সম্ভব। এবং আমি এর উপরে লেখালেখিও করেছি। আমার ইনফ্যাক্ট একটা আর্টিকেল, বেশ একটা লম্বা আর্টিকেল একটা পত্রিকা পাবলিশ করেছে, এবং তারা আপনার একটা আর্টিকেল বাংলায় পাবলিশ করেছে। তো আমি যেটা দেখিয়েছি যে ন্যানো সেলুলোজ আসবে হচ্ছে আপনার গাছের থেকে, ট্রি থেকে। আমাদের তো পেপার ইন্ডাস্ট্রি পাল্প তৈরি করছে সবসময়, কাজে উই নো হাউ টু মেক দি পাল্প। এই পাল্প থেকে আরেকটা স্টেপ হবে ন্যানো সেলুলোজ। তারপর ন্যানো সেলুলোজ হলেই তখন আপনার ওখান থেকে আপনি প্লাস্টিক ব্যাগ থেকে শুরু করে চেয়ার টেবিল এনিথিং কেন বানাবো, কারণ ওটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। ওই প্লাস্টিকটা হবে মানে ন্যানো সেলুলোজ থেকে আমরা যে আর্টিকেলগুলো তৈরি করবো এট দি এন্ড অফ দি লাইফ সেগুলো নেচারে মিশে যাবে। দোজ আর বায়োডিগ্রেডেবল, ওটা পলিউশন করবে না। প্লাস্টিক তো আমি যদি একটা প্লাস্টিকের জিনিস আজকে মাটিতে ফেলে দিই 100 বছর লাগবে ওটা ডিকে হতে। এই জন্য ওটা হচ্ছে আপনার মানে এনভায়রনমেন্টাল একটা বিশাল কনসার্ন। কিন্তু ন্যানো সেলুলোজ থেকে ওইটা এনভায়রনমেন্টে, কাঠ পচতে তো বেশি সময় লাগে না, কাঠের মতো একটা জিনিস, কাজে ন্যানো সেলুলোজ আরো ফাইন। কাজে এটাকে আপনার রিসাইকেল করা বা এমনকি আপনার ডিসকার্ড করা উইদাউট পলিউটিং দ্য এনভায়রনমেন্ট অনেক সহজ ব্যাপার। তো এই জিনিসগুলো টেকনোলজি তো এখানে ব্যবহার হচ্ছে, যেমন ধরেন আপনার ডেকের যে আগে ছিল ওটা রিপ্লেস করে নিচ্ছে, এবং এটা তো নষ্ট হয় না। না, ওইটা ওই তো ট্রিটমেন্ট করা থাকলে তো আর নষ্ট হচ্ছে না, কিন্তু এট দি এন্ড অফ দি লাইফ তখন আপনি রিভার্স ট্রিটমেন্ট করতে পারছেন, যাতে ওটা নেচারে হয়তো কম্পোস্ট হয়ে যাচ্ছে। আর কম্পোস্ট যদি না হয় ওটাকে রিসাইকেল করা যাচ্ছে নতুন করে।
আপনার যে জানা মতে বাংলাদেশে এই টেকনোলজিগুলো সেরকম কাজ হচ্ছে কি হচ্ছে না? আম, আমার জানা মতে আমি আমি হয়তো সম্পূর্ণ ওয়াকিবহাল না বাংলাদেশে কত কি হচ্ছে। এখন তো অনেক কিছুই হচ্ছে, তো এই মানে একেবারে সুস্পষ্ট ভাবে আমি জানি না, তবে হয়তো বা হতেও পারে হচ্ছে কোথাও, তবে হওয়া উচিত এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এবং আমি তো এই কথাটা অনেকবারই বলেছি, আমাদের গত অ্যাম্বাসেডর সাহেব আমাকে ডেকেছিলেন বলতে, তখন আমি যে বললাম যে দেখেন বাংলাদেশে ফরেন কারেন্সি আসে এখন একমাত্র সেক্টর হলো গার্মেন্টস। মানে চা বলেন, চামড়া বলেন, অন্য মাছ বলেন, সবই আছে, কিন্তু ওই মানে $40 বিলিয়ন তো কোনোটা যেতে পারে না। তো এখন গার্মেন্টসে একটা জিনিস যেটা $30-40 বিলিয়ন ফরেন কারেন্সি আর্ন করে বাংলাদেশের জন্য। তো সেই গার্মেন্টসের প্যারালাল আপনাদেরকে আরো 2-3টা ওরকম করতে হবে। মানে আপনি চিন্তা করে দেখেন যে কতগুলো জিনিস আছে একটা ইকোনমিকে স্ট্রং করতে, সেই জিনিস কতগুলো জিনিস আছে যেগুলোকে স্ট্রং করতে পারে, আর কতগুলো জিনিস আছে যে আমরা খেটে মরে গেলেও ওটা দিয়ে স্ট্রং হওয়া যাবে না। মানে সেটা আমাদের চাহিদা পূরণ করবে ঠিকই, যেমন ইলেকট্রিসিটি অবশ্যই আমাদের দরকার, ইলেকট্রিসিটি না হলে ফ্যাক্টরি চলবে না, ফ্যাক্টরি করতে হলে ইলেকট্রিসিটি, গ্যাস, পানি এগুলো এগুলো লাগবে। তো সেটা হচ্ছে নেসেসিটি। কিন্তু ফরেন কারেন্সি আপনাকে আর্ন করতে হলে আপনাকে এমন কিছু তৈরি করতে হবে যেটা ফরেনে মার্কেট আছে। এবং আমরা যখন সিলিকন ওয়েফারের প্রপোজালটা আমরা যখন ওনাদেরকে দিয়েছিলাম, আমরা বলেছিলাম, এটা এখনো বলছি, যে যদি আপনারা বাংলাদেশের সিলিকন ওয়েফার গুলো তৈরি করতে পারেন, আপনার বেচার জন্য চিন্তা করতেন, আপনি যতগুলো তৈরি করবেন আমরা কিনে আনবো। So we have a ready customer for you, কারণ আমাদের কাস্টমাররা বসে আছে। আমরা যখন এটা কি উদ্যোগ নিচ্ছে না এ ব্যাপারে? না, উদ্যোগ তো নিচ্ছেই না। সবচেয়ে বড় কথা হলো যে সরি, আমি অবশ্য ভেরি রিসেন্টলি জানি না, কিন্তু সেই সময়ে আমাকে একজন মানে যখন এখানে অ্যাম্বাসেডর যখন আমার কাছে চাইলেন প্রপোজাল, আমি দিলাম, উনি তখন কোন একজন বড় সেক্রেটারির কাছে পাঠিয়েছিলেন, এবং সেই সেক্রেটারি সাহেব পরে আবার আমেরিকায় এসে এমবাসিতে ওনারা যখন মিটিং টিটিং করেন, তখন তিনি বলেছেন না আমাদের তো সেমিকন্ডাক্টর আছেই। বলে কিভাবে আছে? বলছে যে যেটা আমি বুঝলাম যে ওনারা আপনার কম্পিউটার ডিজাইন করে, মানে এই সার্কিটের ইন্টিগ্রেটেড সার্কিটের যে চিপগুলোর যে ডিজাইন, সেটা ওনারা কম্পিউটারে ডিজাইন করছেন। সেটা সেমিকন্ডাক্টর চিপ ঠিকই আছে, কিন্তু সেই সার্কিটগুলো ডিজাইনগুলো পাঠানো হচ্ছে চায়নাতে বা অন্য কোথাও, সেখান থেকে চিপগুলো তৈরি করে আনা হচ্ছে। এবং ওনারা বলছেন এটাই আমাদের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। তো সেটা একদিক থেকে ঠিকই আছে, কিন্তু ওটা মেইনলি পড়ে সফটওয়্যার ইন্ডাস্ট্রির মধ্যে, ওটা তো সিলিকনের মধ্যে যাচ্ছে না, বা আপনার অন্যান্য সেমিকন্ডাক্টর, সিলিকন কার্বাইড হোক, গ্যালিয়াম নাইট্রাইড হোক, এগুলোর মধ্যে যাচ্ছে না। যারা 2-1 জন বাংলাদেশে ইনিশিয়েটিভ নিয়েছেন এগুলো করার জন্য, তারাও খুব যে ভালো একটা করতে পারছেন বা করেছেন তা আমার যতদূর জানা আছে না, বাট আই ডোন্ট নো এভরিথিং দেয়ার, কাজে হয়তো এমন কিছু আছে যেটা আমি জানি না। কারণ এটাই যদি যে ইন্ডাস্ট্রির কথা বলছেন, যে সিলিকন ওয়েফার, এগুলো যদি করা যায় তাহলে আমাদের জন্য তো একটা বৈদেশিক অর্থ উপার্জনের একটা দারুণ পথ খুলে দেবে। শুধু তাই না, ইটস এ ইকোসিস্টেম। আপনি চিন্তা করে দেখেন, ইউ উইল নিড এ লার্নেড গ্রুপ অফ ওয়ার্কার অর নলেজ ওয়ার্কার যেটা আমরা বলি। একটা ফ্যাক্টরি চালাতে তো আর 1-2 জনকে দিয়ে হবে না। একটা ফ্যাক্টরিতে বালু একজনকে আনতে হবে, বালু প্রসেস করতে হবে, আপনার কয়েক হাজার লোক সেখানে কাজ করবে। এবং তারা কি, তারা কিন্তু সব নলেজ ওয়ার্কার। এই সেমিকন্ডাক্টর ওয়েফারটা তৈরি করতে আপনাকে পিএইচডি ইঞ্জিনিয়ার হায়ার করতে হবে। তো কাজেই তখন তাদের যে একটা ইকোসিস্টেম, একটা সোশিও ইকোনমিক যে চেঞ্জ যেটা হবে, এটা একটা বড় ব্যাপার। আমি গার্মেন্ট ইন্ডাস্ট্রির প্রতি অত্যন্ত শ্রদ্ধা সহকারে রেখেই বলছি
সেখানে তো আপনার হাইলি নলেজ ওয়ার্কার লাগে না, দুই একজন ছাড়া। রাইট। ম্যানেজমেন্টে যারা আছেন তাদেরকে অবশ্যই, কিন্তু নর্মাল ওয়ার্কারের জন্য কাজে ইকোনমিতে তারা যে কন্ট্রিবিউশনটা করছেন এটা ভেরি লডেবল। তারা অত্যন্ত প্রশংসার মানে অধিকার দাবিদার, তাদেরকে আমরা অত্যন্ত প্রশংসা করি। কিন্তু ওইটা দিয়ে, ওইটা হচ্ছে একটা স্ট্রিম, আমাদেরকে ওই রকম প্যারালাল আরো অনেকগুলো স্ট্রিম করতে হবে। আপনার একটা সিম্পল কথা চিন্তা করেন, সেটা হলো যে বাংলাদেশ থেকে আমেরিকা কত 30 বিলিয়ন বা এই ধরনের ইম্পোর্ট করে প্রত্যেক বছরে, কিন্তু বাংলাদেশের এক ছোট আরেকটা নেইবার ভিয়েতনাম, সে ভিয়েতনামের মতো দেশ থেকে আমেরিকা 110 বিলিয়ন ডলার ইম্পোর্ট করে প্রত্যেক বছরে। তাহলে কেন কেন বাংলাদেশ নয়? তাহলে ভিয়েতনাম যদি 110 বিলিয়ন করতে পারে, আমাদের যে বাংলাদেশের যে ইকোনমি, আমি লাস্ট শুনেছিলাম যে জিডিপি ছিল 510 বিলিয়ন ডলার বা এরকম সামথিং লাইক দ্যাট। কিন্তু দেখেন, আমরা যদি উন্নত দেশ হতে চাই তাহলে তো আমাদের 3-4 ট্রিলিয়ন ডলারের ইকোনমি লাগবে মিনিমাম। কারণ আপনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন, দক্ষিণ কোরিয়ার 65 মিলিয়ন পিপল, তাদের 3 না 4 ট্রিলিয়ন ডলার ইকোনমি। তারা কিন্তু এখন উন্নত ফার্স্ট ওয়ার্ল্ড হয়নি, তারা এখনো সেকেন্ড ওয়ার্ল্ড। বা মালয়েশিয়ার কথা যদি আপনি চিন্তা করেন, মালয়েশিয়া বাংলাদেশ থেকে বেশ কিছু অগ্রসর হয়ে আছে। তাদের লোক সংখ্যা কম, সেই অনুপাতে তাদের ইনকাম অনেক বেশি। বাংলাদেশ যেখানে আপনার 180 না এরকম মিলিয়ন লোক আছে না, তাহলে 18 কোটি বা এরকম তো এখন, তাহলে 18 কোটি লোকের জন্য আমাদের যে ইকোনমি দরকার সেটা তো অনেক বেশি দরকার। এখন আমাদের বাংলাদেশের জন্য হচ্ছে প্রধান ইকোনমি হচ্ছে কৃষি। কৃষির উপরে কেউ কিছু যেতে পারে না, পারবেও না। কৃষিটা থাকবেই, কৃষিটাকে আরো উন্নত করতে হবে। এবং এই যে ন্যানো টেকনোলজি, আমরা একটা ন্যানো সার তৈরি করা হয়েছে। এই ন্যানো সার, কারণ এখন যে আপনার যে সারগুলো ব্যবহার করতেছে, এই সারগুলো টনকে টন জমিতে দেওয়া হয়, সেগুলো গাছের কাজে লাগে না, ধুয়ে পানিতে চলে যায়। তো সেখানে এই ন্যানো সার 1 কিলোগ্রাম সার দিলে 3 হেক্টর জমিতে হয়ে যায়। এবং শুধু তাই না, সার তো হলোই, এই সারের জন্য আপনাকে কোনো কীটনাশক ব্যবহার করতে হবে না। এটা এমনই একটা সার যেটা শুধু ফসলের যে ভালো করবে তা না, বরং আপনার কোনো ইনসেকটিসাইড লাগবে না জমিতে আর। তো এই ধরনের কাজগুলো বাংলাদেশে যেতে হবে। এটাও ন্যানো টেকনোলজি আর একটা সাইড, এগ্রিকালচারাল সাইড। তারপরে সিলিকন বা মাছের আঁশ বা আপনার ন্যানো সেলুলোজ, এই সমস্ত জিনিসগুলো যখন বাংলাদেশের ইকোনমিক কাঠামোকে স্ট্রং করে দেবে, সেটা দরকার। এবং সেই দিকে বাংলাদেশের মনোযোগ দিয়ে, এবং এগুলো দেখেন হচ্ছে লোকাল রিসোর্স দিয়ে। মানে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে সুতা তো আমদানি করতে হয়, 60% আর 70% ইনকাম ওদিকে চলে যায় সুতা আমদানি করার জন্য, তুলা আমদানি করার জন্য, কারণ ওগুলো আমাদের দেশে হয় না। তো সেক্ষেত্রে বালু আমাদের দেশে, গাছ আমাদের দেশের, মাছের আঁশ আমাদের দেশের, কৃষি আমাদের দেশের। এগুলো লোকাল রিসোর্স দিয়ে আপনার করতে হবে, লোকাল ইকোনমিকে হেল্প করতে হবে। এই পলিসিটা বাংলাদেশকে নিতে হবে। আমার তো মনে হয় এটা আমাদের প্রধান উপদেষ্টাকে বলা উচিত। আর কারণ যেটা দেখছি যে বাংলাদেশে, এগুলো তো আমরা নিজেরা চিন্তা করি, কিন্তু কত উচ্চ পর্যায়ে আমার তো যাওয়া সম্ভব না, তবে কারো যাওয়া উচিত, এটা যাওয়া উচিত অফকোর্স। কারণ এই যে আপনার কথা এটাই মনে হলো যে বাংলাদেশে সম্ভাবনা আছে, সম্পদও আছে, কিন্তু উদ্যোগ বা এই দৃষ্টি, এই দূরদৃষ্টি যেটাই বলেন, এবং এটা নেই। যেটা আপনি বললেন যে একজন ঊর্ধ্বতন কর্তা যেটা বুঝেছে সেমিকন্ডাক্টরটা কোথায়, এবং এটা এমন যে এটা এই সম্পদগুলো আমাদের মধ্যেই আছে, সেটাকে আমরা যদি ব্যবহার করতে পারি, এর সুফল বিশাল। আমাদের আউটলুকটা বাংলাদেশের মানে পলিসি এবং আউটলুক, আমি এই ন্যানো সার নিয়ে একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম। ডক্টর সাত্তার মন্ডল, যিনি রিটায়ার্ড ভিসি এগ্রিকালচার ইউনিভার্সিটির, উনি আমাকে খুব হেল্প করেছিলেন। এবং উনি আরো কয়েকজনের সঙ্গে যখন কানেক্ট করে
যারা ডিসিশন মেকার এই ধরনের সবার সঙ্গে কানেক্ট করে আমরা যখন মিটিংটা করলাম, তখন ওনারা বললেন, মানে আমরা চাচ্ছিলাম যে ওনারা বাংলাদেশে এই ন্যানো সারটা তৈরি করুক, করে মার্কেটিং করুক, শুধু লোকাল মার্কেট না, এশিয়ান বেল্টটা তারা নিয়ে নেই। ওনারা বললেন যে ওনাদের ধারণা ছিল এরকম যে আমরা সার তৈরি করতে কতদিন লাগবে, আমরা করতে পারবো কি পারবো না ইত্যাদি, এই ধরনের একটা। ওনারা বললেন না, আমরা সরাসরি আপনাদের কাছ থেকে ইম্পোর্ট করব। এখন ইম্পোর্ট করতে হলে তো ফিজিবিলিটি স্টাডি লাগবে। এই একই ন্যানো সারের ভ্যারিয়েশন আছে। আমি মরুভূমিতে যেটা দিব, আমি তো পলি মাটিতে সেটা দেব না, তাই না? তো এই যে লোকাল ডেভেলপমেন্ট গুলো হতে হবে। তো এখন আমেরিকা তো আর সবার প্রবলেম সলভ করতে পারবে না আমেরিকায় বসে। কিন্তু যারা এই ধরনের প্রস্তাব দেয়, আমার মনে হয় তাদের ওই জ্ঞানটাই নেই বোধহয়। হ্যাঁ হ্যাঁ, ওনাদের ওই এটা মানে কনফিডেন্স পান না, কারণ পায় না, তারা হয়তো জানেও না, তারা হয়তো ব্যাপারে কোনো জ্ঞান নিতেও চায় না, আমার যেটা মনে হয় আর কি। ওই এখানে একটা হয় কি যে আপনার মানে চিকেন অ্যান্ড এগ প্রবলেম। ওনাদেরকে যদি আমি রেডি সলিউশন দিতে পারি যে হ্যাঁ, এই যে আপনার আমি রাজশাহীতে 1 কিলোগ্রাম সার দিয়ে 3 একর জমিতে চাষ করেছি, দেখেন আপনি এটা, তাহলে হয়তো উনি কনভিন্সড হবেন। কিন্তু আমরা চাই যে এই দায়িত্বটাই ওনাদেরকে নিতে হবে। সেটাই। ডক্টর আনিসুর রহমান, অনেকক্ষণ ভালো লাগলো। আপনি আরেকটা কি প্রেজেন্টেশন করতে যাচ্ছিলেন, আমি জানি না এখন আমাদের সময় হবে কিনা। করা যাবে ওইটা, ওই সিলিকনের ব্যাপারটাই আমার তো জানেন যে আমি প্রফেশনাল ক্ষেত্রে সিলিকন ইন্ডাস্ট্রির সঙ্গে প্রচন্ড রকমের জড়িত। যতগুলো বড় সিলিকন কোম্পানি আছে, অর্থাৎ সেমিকন্ডাক্টর কোম্পানি আছে, তারা সবাই, তাদের সবার সঙ্গে আমাদেরকে কাজ করতে হয়। আমরা সৌভাগ্যবান যে তাদের সঙ্গে আমরা কাজ করতে পারি। সেই হিসাবে মানে আপনি জানেন যে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং, TSMC, সেটা হচ্ছে তাইওয়ানে অবস্থিত এবং তারা দুনিয়ার সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর চিপ প্রডিউসার। কিন্তু তাদের মডেলটা কি, যে তারা নিজেদের কোনো প্রোডাক্ট নাই, এরা অন্যদের ডিজাইন নিয়ে চিপ তৈরি করে দেয়, এটা হচ্ছে তাদের মডেল। এবং এই মডেলটা কিভাবে হয়েছিল, মরিস চ্যাং, যিনি TSMCর ফাউন্ডার, স্ট্যানফোর্ডের গ্র্যাজুয়েট এবং টেক্সাস ইনস্ট্রুমেন্টে তিনি বহু বছর চাকরি করেন। চাকরি করার পরে এই বুদ্ধিটা ওনার মাথায় আসে যে আমেরিকাতে তখন তো আমেরিকাই লিডার ছিল পৃথিবীর মধ্যে, এখনো আছে। ইন্টেল বা টেক্সাস ইনস্ট্রুমেন্ট তাদের নিজস্ব মানে সেমিকন্ডাক্টর ওয়েফার থেকে শুরু করে সার্কিট পর্যন্ত, প্যাকেজিং পর্যন্ত সবকিছু তারাই করতেন। মরিস চ্যাং এর মাথায় বুদ্ধিটা আসলো যে আরো অনেক ছোট ছোট কোম্পানি আছে যাদের অনেক ডিজাইন আছে, কিন্তু ওরা সার্কিট বানাতে পারে না, কারণ সার্কিট বানাতে $1 বিলিয়ন ফ্যাব দরকার, সেটা তো সবার নাই। আচ্ছা আচ্ছা। তখন উনি, হি ওয়াজ বর্ন ইন সাংহাই, কিন্তু উনি গেলেন তাইওয়ানে যে উনি কনভিন্স করলেন তাইওয়ানের তখনকার গভর্নমেন্টকে যে আমরা এটা করতে চাই, তাহলে তাইওয়ানের জন্য একটা খুব ভালো জিনিস হবে। তখন তাইওয়ানের গভর্নমেন্ট তাকে বোধহয় $40-50 মিলিয়ন দিয়েছিল। কিন্তু যেটা তারা করেছিল, তারা তখন বড় বড় বিজনেস ম্যাগনেটদেরকে ডেকে বলল যে মরিসকে তোমাদেরকে হেল্প করতে হবে। তখন মরিস এইভাবে $300 মিলিয়ন রেজ করে TSMC শুরু করে। এখন সেই TSMC কয়েক ট্রিলিয়ন ডলারের একটা কোম্পানি, এবং তারা হচ্ছে সবচেয়ে বড় চিপ ম্যানুফ্যাকচারার। তো বাংলাদেশের জন্য এরকম পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এই সরকার থেকে সাহায্য এবং তাকে ওখানকার বড় বড় শিল্পপতিরা এসে হাত বাড়িয়ে দিয়েছে, গভর্নমেন্ট এবং প্রাইভেট পার্টনারশিপে। আপনি একটা মানে সাধারণ একটা প্রশ্ন করি, সেমি কন্ডাক্টর আপনি একটু দর্শকদের জন্য বুঝিয়ে দেন, এটার মূল কাজটা কি? এটা হচ্ছে বেসিক্যালি এমন একটা ম্যাটেরিয়াল যেটা দিয়ে চিপ বানানো হয়। অর্থাৎ আমরা যাই করি না, বিল্ডিং বানাতে গেলে আমাদের স্টিল লাগে, লোহা লাগে, অনেক কিছু লাগে, তেমনি ইলেকট্রনিক সার্কিট বানাতে গেলে লাগে সেমিকন্ডাক্টর। এটা হলো বেসিক ম্যাটেরিয়াল, সেমিকন্ডাক্টরটা হলো স্টার্টিং ম্যাটেরিয়াল। এই সেমিকন্ডাক্টর বলে হচ্ছে কি জন্য, যে মানে পদার্থ মানে ফিজিক্স থেকে আসলে কতগুলো আছে মানে আপনার মেটাল
যার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করতে পারে বা হিট পাস করতে পারে। আর কতগুলো জিনিস আছে হচ্ছে আপনার নন কন্ডাক্টর, যেমন কাঠ বা প্লাস্টিক, এগুলো দিয়ে কারেন্ট যায় না। কিন্তু সুইচিং এর জন্য, অর্থাৎ আমাদের কম্পিউটেশনের জন্য দরকার হয় সুইচিং এফেক্ট, অর্থাৎ অন অফ বা অ্যাম্পলিফিকেশন, এই জিনিসগুলো লাগে। সেমিকন্ডাক্টর এমনই একটা জিনিস যেটা কোনো কোনো ক্ষেত্রে কন্ডাক্টর হয় আর কোনো কোনো ক্ষেত্রে ইনসুলেটর হয়। 2 in 1, মানে এটা একটা মিরাকল ম্যাটেরিয়াল বলতে গেলে। সেই জন্য ওইটা দিয়ে সার্কিট তৈরি করা হয় এমন ভাবে যেটা কম্পিউটেশন করতে পারে। তো আমার সরি, আমার এই টেবিলে নাই, আমার কাছে সবসময় একটা করে স্যাম্পল থাকে। তো আমি দুর্ভাগ্যবশত এখন দেখাতে পারছি না। এটা একটা ডিস্কের মতো, ধরেন একটা থালার মতো একটা জিনিস, বা ফ্ল্যাট, একেবারে ফ্ল্যাট গ্রে রঙের একটা মেটালিক জিনিস আর কি, কিন্তু পালিশ করে ওটা একদম আয়নার মতো করা হয় কাজ করার আগে, মানে সার্কিট তৈরি করার আগে আর কি। অ্যামেজিং। ডক্টর আনিসুর রহমান, অনেক ধন্যবাদ। আমরা সময়ের বেশি কথা বলে নিয়েছি, কারণ এত ইন্টারেস্টিং টপিকগুলো ছিল। অনেকে মনে করে বিজ্ঞান মানে একটা নিরস সাবজেক্ট, হ্যাঁ, কিন্তু আমাদের তো জগদীশচন্দ্র বসু একটা চমৎকার পার্থক্য করেছিল না, বিজ্ঞান এবং কবি বোস। যাই হোক, কারণ বিজ্ঞানের মধ্যে যে রসগুলো আছে আমাদের প্রতি মুহূর্তে, প্রত্যেক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু বিজ্ঞানকে ব্যবহার করছি, তাই না? এবং অজান্তেই করছি। হ্যাঁ, অজান্তেই করছি। হ্যাঁ, কিন্তু এটা বিজ্ঞানের মধ্যে যে ডাইভার্সিটিটা, এই যে ডাইভার্সিটির অ্যাকসেপ্টেন্স, এটা হচ্ছে বিল্ট ইন, অ্যাক্সিওমেটিক। মানে আপনি এস.এন. বোসের একটা খুব ফেমাস কথা ছিল। এস.এন. বোস তো বোস স্ট্যাটিস্টিক তৈরি করলেন, কিন্তু আইনস্টাইনের নামটা ওর সঙ্গে চলে গেছে আর কি, মূলত বোসের কাজ ছিল। তো বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিকটা হলো যে এটা হচ্ছে ইনক্লুসিভ, অর্থাৎ আপনার এর আগে যে স্ট্যাটিস্টিক্সটা ছিল সেটা হলো ফার্মি স্ট্যাটিস্টিক বা ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স। তাহলে ফার্মিতে হয় কি যে ওটা হলো এক্সক্লুশন থাকে, অর্থাৎ এটা হতে পারবে কিন্তু ওটা হতে পারবে না ইলেকট্রনের ব্যাপারে। কিন্তু বোস দেখালেন যে ফোটনের ব্যাপারে, অর্থাৎ আলোর যে কণা, তার ব্যাপারে সমস্ত ইন্টিজার ইজ অ্যাকসেপ্টেবল। তো এটা একটা, এর মধ্যে একটা ডাইভার্সিটি এবং অ্যাকসেপ্টেবিলিটির ব্যাপার আছে, যেটা প্রফেসর শমশের আলী এত সুন্দর করে বলতেন, আমি ধারে কাছেও তার এক্সপ্লেনেশন করতে পারলাম না আর কি। আপনি তো ডক্টর ওয়াজিদ মিয়ার সঙ্গেও কাজ করেছেন। হ্যাঁ, আই ওয়াজ ভেরি ফরচুনেট টু ওয়ার্ক উইথ হিম অ্যাজ ওয়েল। উনি, আমি যেভাবে ওনাকে দেখেছি, এবং আমি যখন অ্যাটমিক এনার্জিতে ছিলাম তখন উনি আমাদের সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। আমি ওনার সঙ্গে খুব ক্লোজলি কাজ করেছি। কিন্তু মূল কাজটা কি জানেন, যে উনি অনেকগুলো বইয়ের অথর, সায়েন্টিফিক বই, ইলেকট্রোম্যাগনেটিক্স, থার্মোডাইনামিক্স, এই সমস্ত বইগুলোর, সেগুলোতে আমি ওনাকে হেল্প করেছিলাম। মানে তখন তার কম্পিউটার ছিল না, তো ওনার হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট গুলোকে আগে টাইপ করতে হলো, টাইপ করে তারপরে পাবলিশারের কাছে দিতে হলো। তখন উনি একজন টাইপিস্টকে রিক্রুট করলেন, কিন্তু প্রুফ রিডিং না করলে টাইপিস্টদের পক্ষে তো ওগুলোকে ভালো করে জানা সম্ভব না। তো তখন আমাকে বললেন যে আনিস, তুমি আমাকে একটু হেল্প করো। তখন ওই টাইপিস্ট যখন টাইপ করতেন, ওইটা আমি পড়ে দেখতাম যে কোথায় ভুল আছে না আছে, তখন সেটাকে আবার ঠিক করা হতো। এই কাজ, মানে প্রুফ রিডিং এর কাজটা আমার ছিল। ডক্টর ওয়াজিদ মিয়া মানে শেখ হাসিনার হাজবেন্ড, তাই তো? জি জি জি। কিন্তু উনি নিজেকে ওই রকম ভাবে কখনোই দেখতেন না। উনি একজন অত্যন্ত প্র্যাগম্যাটিক, একজন রিয়াল সায়েন্টিস্ট। ইন হিজ হার্ট হি ওয়াজ এ রিয়াল সায়েন্টিস্ট। এবং সবচেয়ে বড় কথা, সাভারে যে অ্যাটমিক এনার্জির যে ফ্যাসিলিটি গুলো আছে এখন তো বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের সবকিছুই সাভারে বলতে গেলে, আরো অনেক জায়গায় আছে, কিন্তু সাভারে একটা বিশাল অনেকগুলো ইনস্টিটিউট আছে। ওই জায়গাগুলো তখন সেই সময় অ্যাটমিক এনার্জি খুব অসুবিধা হচ্ছিল জায়গাগুলো পেতে, সাভারের ওই এলাকাটা। তখন ডক্টর ওয়াজিদ মিয়া ডাইরেক্টলি সেই ব্যাপারে হেল্প করেছিলেন, যে এটা অ্যাটমিক এনার্জিকে দিতে হবে এই জায়গাগুলো। একটা লার্নেড মানুষ ছিলেন। হি ওয়াজ এ স্কলার। আচ্ছা ডক্টর আনিস ভাই, আমাদের এখন শেষ করতে হচ্ছে, যেহেতু আমরা 1 ঘন্টার উপরে করে গেছি আমাদের অনুষ্ঠানটা আরও ছোট। এবং আমি এটা জানি যে আপনি কবিতাও লেখেন, সব মিলিয়ে সাহিত্যও চর্চা করেন,
না, না, আপনি আমার আমার আরেকটা ব্যাপার হলো যে আমি আপনাকে এই দেখেন আমার এই বাঁশিটা হচ্ছে আমার একটা কি হ্যাঁ, বলবো? তাই নাকি আপনার হবি? হ্যাঁ, এটা আমার হবি। আপনাকে মনে হয় একদিন শোনাবো। দেখি একটা বাঁশিতে টান দেন না দেখি শুনি। কি গান দিব বলেন? এটা রবীন্দ্রসঙ্গীতের দেবেন নাকি? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত শিওর। বাঁশিতে কে ডেকেছে আমায়? না, ওটা তো রবীন্দ্রসঙ্গীত না। একটু গন্ডগোল হয়ে গেছে। আবার চেষ্টা করি। হুম। বাহ! ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। তাহলে আমরা এই বাঁশির সুরে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করি। আপনাকে অনেক ধন্যবাদ। আবারও আমাদের কৃতজ্ঞতা। আবার দেখা হবে এবং নিশ্চয়ই এবং দর্শক মণ্ডলী যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সহযোগিতা এবং আপনাদের উৎসাহ আমাদের এই অনুষ্ঠানটাকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং আমরা চাই যে আপনারা কি জানতে চান, কি শুনতে চান, কোন বিষয়ে আমরা কথা বলবো, সেটা আপনারা আমাদের জানাতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমেরিকা থেকে আমি বিদায় নিচ্ছি। ফারুক আজম। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।